সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি এনআইএস ডিএলএড সম্পর্কিত। অবশ্যই তার আগে দুটি খবর বলে রাখি যে এনআইএস ডিএলএড প্রার্থীরা তারা দিল্লি অভিযান করেছে, তারা চেষ্টায় রয়েছে তারা যেন ফ্রেশ রিক্রুটমেন্টের যে যোগ্যতা তা যেন পুনরায় ফিরে পায়, সেটা গেজেট প্রকাশ করেই হোক বা যেভাবেই হোক। আর আরেকদিকে বিপিএসসি বোর্ড, একটা সময় এরকম হয়েছিল বিপিএসসি বোর্ড তারা মানতে নারাজ যে এনআইএস ডিএলএডের যে জাজমেন্ট সেখানে নাকি তারা বলেছিল অ্যাডমিট ডাউনলোড করার সময় যে তারা বৈধ। তো গতকাল নোটিশ দিয়ে অবশেষে তারা বাতিল বলে ঘোষণা করলো। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে এগুলো কিন্তু সব এনসিটির রিপ্লে নিয়েই হচ্ছে। এমন না যে বিহারের বিপিএসসি বোর্ডের মনে হলো যে আমি অবৈধ করলাম, এমন না। এটা এনসিটির কাছ থেকে জবাব চেয়েছিল, সেই রিপ্লে দিয়েছে, সেই মোতাবেক তারা এই নোটিশটা দিয়েছে গতকাল সম্ভবত। এবার আসি এনআইএস ডিএলএডকে নিয়ে এনসিটির পূর্বে এবং বর্তমানে লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা যদি আমরা জানতে পারি একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে এই যে কনফিউশন, এনআইএসরা আশায় বুক বাঁধছে তাদের কি হবে, বা বিভিন্ন নিয়ম কোন নিয়মে লাগু হবে রিক্রুটমেন্ট প্রসেস, তো সব ক্লিয়ার হয়ে যাবে। তো যখন এনআইএস বৈধ হলো সেটা কিন্তু একমাত্র বৈধ হয়েছিল পাটনা হাইকোর্টের দৌলতে। অর্থাৎ এনসিটিই যারা এই কোর্সটি এনেছিল তারাও কিন্তু বিপক্ষে ছিল, এবং যখন এই কেসগুলির হিয়ারিং হতো পাটনা হাইকোর্টে তখন এনসিটির পক্ষে থেকে জানানো হতো যে থাকবেন আপনারা উপস্থিত আপনাদের আইনজীবী নিয়ে। তখনও কিন্তু এই এনসিটি এনআইএস ডিএলএডের বিপক্ষে সাবমিট করতো। তাহলে দেখো আমরা যে বলছি রেগুলাররা অমুক করছে তমুক করছে, রেগুলাররা এনআইএসের পিছনে আছে, বিএডরা, এরকম না। খোদ এনসিটিই অর্থাৎ যে এই নিয়ম এনেছিল সেই ছিল বিপক্ষে। আর কি বলবো বলো, তারা প্রত্যেকটা হাইকোর্টে বলতো আমরা রেগুলারের সাথে সমান করার জন্যে আনিনি, আমরা এনেছি বেসরকারি সরকারি যেসব কর্মরত শিক্ষক তাদের জব যাতে না চলে যায়, চাকরি যাতে না চলে যায়, বহাল থাকে, তাদের চাকরিটা প্রোটেক্ট করার জন্য এনেছি, এগুলোই সাবমিশন করতো। কিন্তু কোথাও না কোথাও এনআইএস প্রার্থীদের যে আইনজীবী তারা হয়তো একটু ভালো বোঝাতে পেরেছিল, তাদের একটা বিষয় বা কোনো একটা দিক মান্যতা দিয়েই পাটনা হাইকোর্ট থেকে এলিজেবল করে। পরবর্তীতে এটা যায় ত্রিপুরা, তারপরে উত্তরাখণ্ড, একই ব্যাপার। সেই রায়টাই কিন্তু বহাল রেখে রেখে যোগ্য বলে বিবেচিত করে হাইকোর্টগুলি। আর প্রত্যেকটা হাইকোর্টে আবারও বলছি এনসিটি তার পক্ষ থেকে এনআইএস ডিএলএডের বিপক্ষেই কিন্তু সাবমিট করতো তথ্য। তাহলে দেখো পরম শত্রু কিন্তু এনসিটিই ছিল, এটাই কিন্তু আসল। শেষে দেখলো যে প্রত্যেকটা হাইকোর্টে যদি এখন যায় স্বাভাবিকভাবে এনআইএসরাই জিতবে, তখন তারা তড়িঘড়ি একটা নোটিশ দিল দায়ে পড়ে। তাও আবার এনআইএস যে ডিএলএড সেটা নিয়ে তো এনসিটি আগেই চাইছিল যে এটাকে তো কোনোভাবেই সমান করাবো না ডিএলএডের সাথে, প্লাস ফ্রেশ রিক্রুটমেন্টে বসাবো না। কোথাও না কোথাও সব জায়গায় জেতার ফলে, হাইকোর্টগুলিতে এনআইএসরা জেতার ফলে তারা বাধ্য হয়ে একটা নোটিশ দিল যে এরা এলিজেবল, সেই অর্ডারগুলো যে কেস নম্বর তা মেনশন করে দিল। এবার আসি তাহলে বর্তমানে তাহলে কি করবে। বর্তমানে এই যে যারা বলছে যে একটা গেজেট নাকি দিলে সব সমাধান হয়ে যাবে, আমি বলি সবাই হয়তো মনে করছো যে গেজেট না থাকার ফলে হয়তো বাতিল হয়ে গেছে এনআইএসের এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে, গেজেট থাকলে হয়তো হতো না, এটা একটা মনের একটা সন্দেহ। কিন্তু না, বিএডের ক্ষেত্রে তার উল্টোটা হয়েছে। বিএডের ক্ষেত্রে গেজেট থাকার পরও বিএড বাতিল হয়ে গেছে। তো কোথাও না কোথাও এনআইএসরা যে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য যোগ্য না, সুপ্রিম কোর্টে যে ব্যাপারটা হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি। এখানেও সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য রেখেছিল, সব কিছু বিচার বিবেচনা করেই কিন্তু জাজমেন্টটা দিয়েছে। তো এখানে গেজেট যেমন ছিল না, এটা তো একটা কারণ হতে পারে বাতিলের। আর একটা কারণ এটা ছিল 18 মাসের, এটা এনসিটি আবারও সাবমিট করেছিল, এটা ছিল দ্বিতীয় কারণ। আর একটা ছিল এটা ছিল ওয়ান টাইম, একবারের জন্য এসেছিল আর আসেনি, এটা ছিল তৃতীয় কারণ। আর একটা ছিল এটা ছিল ওডিএল মোড, অর্থাৎ মানে এক কথায় বলতে গেলে রেগুলার মোডে না, এটা ছিল 4 নম্বর কারণ। তো আর একটা ছিল 5 নম্বর কারণ, এটা শুধুমাত্র ইন সার্ভিসদের জন্যে, কেউ A to Z যারা তাদের মধ্যে কেউ যদি ফ্রেশার থাকতো তারা কিন্তু করার সুযোগ ছিল না তাদের, এক কথায় ইন সার্ভিসদের চাকরিটা প্রোটেক্ট করার জন্য। তো এত কিছু কারণের জন্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। এখন এনআইএসের যেহেতু মনে তো মানছে না যে আমরা বাতিল, তারা চেষ্টা করছে যে গেজেট দিয়ে দিলে সমাধান হয়ে যাবে।
তাহলে এই যে কারণগুলি বললাম বাতিলের কারণগুলি, এগুলি কি গেজেট দিলেই সমাধান হবে? অর্থাৎ আজকে যদি গেজেট এনসিটি দেয় বা কেন্দ্রীয় সরকারের যে শিক্ষামন্ত্রী সে যদি বলে হ্যাঁ গেজেট দিয়ে দেবো, তাহলে কি 18 মাসটা রাতারাতি কি 24 মাস হবে? প্রশ্ন আমার রইল। নিশ্চয়ই না। এই যে ইন সার্ভিসদের জন্য ছিল, এটা কি রাতারাতি এমন হয়ে যাবে যে গেজেট প্রকাশের পরে এটা ফ্রেশারদের জন্যও? এই যে এটা ওডিএল মোডে ছিল, এটা কি রাতারাতি ওডিএল মোড থেকে রেগুলার মোড হয়ে যাবে? নিশ্চয়ই না। তো কোথাও না কোথাও বিভিন্ন কারণের জন্যে বাতিল হয়েছে, সেটা সকলেই জানে। আর এটা এখন পর্যন্ত যে শিক্ষামন্ত্রী বলো তারও কিন্তু অজানা নেই, সেও কিন্তু জেনে গেছে। এমনকি তারও অর্ডার কপি পড়া হয়ে গেছে সুপ্রিম কোর্টের। এমনকি উড়িষ্যার থেকে যারা গিয়েছিল তাদেরকে এটাও বলে দিয়েছে যে তোমরা যে বলছো শুধু গেজেট দাও গেজেট দাও, গেজেট যে দেব সেটাই বা কোথায় লেখা আছে? আর গেজেট যে দিয়ে দিলে তোমরা যোগ্য হয়ে যাবে সেটাই বা কোথায় লেখা আছে? তো নতুন করে যারা গিয়েছে পাটনা বলতে মানে বিহার থেকে, তো তারাও চাইছে যে আরেকবার দেখা করবে। তো দেখা করে আশা করা যায় একই কথাই বলবে। আর সুপ্রিম কোর্টের ওপর কেউ নয়, কারণ সদ্য প্রকাশিত হওয়া 370-এর যে ব্যাপার সুপ্রিম কোর্টের আদেশ, সেটাও যেমন মেনেছে। বিএডের যে বাতিল হওয়ার ব্যাপারটা সেটাও যেমন ভারত সরকার বা যে এনসিটি মেনে নিয়েছে, তো এনআইএসের ব্যাপারটাও কিন্তু মেনে নিয়েছে। আর মেনে নিয়েছে বলেই প্রত্যেকটা রাজ্যে যাদের রিক্রুটমেন্ট হচ্ছে আটকে আছে তারা তো রিপ্লে চাইছে, সেখানে সব জায়গায় একই রিপ্লে দিচ্ছে। কি রিপ্লে? যে 28/11/2023-এর যে জাজমেন্ট সেটাকে ফলো করে নিয়োগ প্রক্রিয়া করুন। তো এক কথায় এনআইএস যে বাতিল ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য এটা বলাই যায়। এবার আসি, এটা কি আগামী দিনে কোনো রকম সুরাহা হতে পারে? দেখো, যেহেতু সামনে ভোট, তো এই মুহূর্তে সুপ্রিম কোর্টের মানে কথার বাইরে যে আমি মানবো না এরকমটা করবে না, এটা যেমন ঠিক। আর যদি ভোট পর্ব মিটে যায় তারপরে হয়তো যদি সিদ্ধান্ত নেয়, সেটা অনেক দেরি। এটা কিন্তু 2-1 দিনের ব্যাপার নয় যে রাতারাতি গেজেট দিয়ে দেবে আবার ঠিক হয়ে যাবে, এটা 2-1 দিনের ব্যাপার নয়। যদি কপাল ভালো থাকে ভবিষ্যতে হয়তো কোনো কোর্স করার একটা ব্যবস্থা করিয়ে দিতে পারে, এইটুকু হতে পারে। তার বাইরে কিছু না, কারণ শিক্ষামন্ত্রীও এই ব্যাপারটা জেনে গেছে, এনসিটি নিজেও জেনে গেছে। আর যে রিপ্লেগুলো দিচ্ছে এখন সারা ভারতে এনসিটি, এটা কি আলোচনার বাইরে দিচ্ছে? নিশ্চয়ই না। অনেকে বলছে যে না, বিএড ভার্সেস ডিএলএড মামলায় যেমনই ছিল ওখানে আপলোড করেছিল, এখানে আপলোড করেনি, সুতরাং আমাদের আশার আলো আছে। এগুলো একদম বলতে গেলে সেই বাচ্চাদের মতন কথা। কারণ এনসিটি অলরেডি মিটিং করে নিয়েছে, এমনকি এটাও তারা সিদ্ধান্ত নিয়েছে যে যে সমস্ত জায়গা থেকে রিপ্লে চাইবে সেই কোন রিপ্লে দেওয়া যায়। তো সেই রিপ্লে অনুযায়ী কিন্তু এখন ধীরে ধীরে যদি বলা যায় তো এনসিটি রিপ্লে দেওয়া শুরু করেছে, যে 28/11/2023-এর যে জাজমেন্ট, সেই জাজমেন্টকে ফলো করেই যেন প্রত্যেকটা রাজ্যের যে রিক্রুটমেন্ট প্রসেস তা যেন সম্পন্ন করে। এমনকি টেটের যে এলিজিবল ক্রাইটেরিয়া, টেট পরীক্ষা দেওয়ার, সেখানেও কিন্তু একই রিপ্লাই দিচ্ছে। তো সুতরাং এই যে গতকালকে যেমন একটা বিষয় উঠে এসেছে মেঘালয়ে যেমন প্রথম, আমাদের পশ্চিমবঙ্গে যেমন এনআইএস ডিএলএডকে নিয়ে একটা কেস রয়েছে, আমরা জানি সকলেই 4 তারিখে আবার আছে। তো সেরকম ওখানে ওরাও একটা কারেন্ট রিক্রুটমেন্ট চলছে, হয়তো ইন্টারভিউ চলছে, তো সেখানে তারা কেস করেছে যে এনআইএস যেন না থাকে। তো তখন ওই বোর্ড সাবমিশন দিয়েছে যে এই মুহূর্তে তো বাতিল করা একটু অসম্ভব, একটা রানিং ব্যাপার। তো এটা নিয়ে আবার এনআইএস প্রার্থীরা বলছে যে হ্যাঁ ওখানে এই হয়ে গেছে, সেই কিন্তু কিছুই না। ওটা একদিনের কেবল হিয়ারিং শুরু হয়েছে। যখন এনসিটি ওখানেও সাবমিট করবে, তো এনসিটির বাইরে তো কেউ না। আর এনসিটি ওই বলতে গেলে তোমার সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, ওই ব্যাপারটাই কিন্তু সাবমিট করছে প্রত্যেকটা রাজ্যে। এটাই বর্তমানের খবর। সুপ্রিম কোর্টের ওপরে কেউ নয়, আমি শেষ কথাই বলবো। আর এই সুপ্রিম কোর্টের আদেশ সকলকেই মানতে হবে, সেটা এনসিটি বলো বা আমরা জনসাধারণের বলো বা বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী বলো, সকলেই কিন্তু মানতে বাধ্য। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও। সেই সঙ্গে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।